ঘটনা ঘটে। আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম, কিন্তু আমার কাছে যখনই কলকাতা পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। কারণ কিছু মনে রাখবেন, কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন, সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে নমস্কার বন্ধুরা, আমি সুভাষিত, সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজকে আমরা আবার ওই আরজি করের বিষয়টি নিয়ে একটু আলোচনায় বসতে চাইছি। আপনারা জানেন আরজি করের অভয়া কাণ্ডে 9ই আগস্ট যেভাবে একজন ডাক্তারি পড়ুয়া মেয়েকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল, তার পরে আমরা লক্ষ্য করেছি যে এই মামলায় প্রধান যে অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তী সময় সিবিআইয়ের হাতে তাকে সঁপে দেওয়া হয় এবং এর সাথে সাথে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল সে হচ্ছে আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এই দুজনকেও গ্রেপ্তার করা হয়েছিল তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে। কিন্তু গত পরশুদিন আমরা লক্ষ্য করলাম যে এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট পেশ করতে না পারার কারণে অভিযুক্তরা বেকসুর জামিন পেয়ে যায়, যা কলকাতা মহানগরীর মানুষদের কাছে তো বটেই, গোটা দেশ গোটা পৃথিবীর মানুষের কাছে যারা এই অভয়া কাণ্ডে সুবিচার চেয়েছিলেন, শুধু অভয়ার মা বাবা নন, যারা সুবিচার চেয়েছিলেন তারা কোথাও মনে করছেন যে আইন সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না, কোথাও কেউ বিক্রি হয়ে যাচ্ছেন এবং একটা রাজনৈতিকভাবে একটা অভিযোগ উঠছে, সেটা বলা হচ্ছে দিদি মোদি সেটিং। এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা দুজন বিশিষ্ট আইনজীবীকে পেয়েছি, মাননীয় ভাস্কর ভট্টাচার্য মহাশয় এবং গৌতম সর্দার, কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী। এনাদের পেয়েছি, আমরা এনাদের কাছ থেকে এই বিষয়ে একটু ব্যাখ্যা চাইব। প্রথমেই আমি ভাস্কর ভট্টাচার্যের কাছে যাচ্ছি। দাদা, একটু যদি ব্যাখ্যা করেন যে এই দীর্ঘ একটা লড়াই, প্রায় 3.5 মাস ধরে আমরা লক্ষ্য করলাম যে ঘটনার প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, বহু জায়গায় বিক্ষোভ হয়েছে এবং একরকম বিদ্রোহের আকার নিতে চলেছিল বলা যায়। সেই জায়গা থেকে আজকের এই মামলার এই রকম পরিণতি কেন এবং এর পিছনে কি আইনি ব্যাখ্যা আছে যদি বলেন। দেখুন, সংবাদ সোচ্চারকে আমার নমস্কার এবং ধন্যবাদ যে বিষয়টিকে তুলে আনার জন্য, নতুন করে আলোচ্য বিষয়টিকে
আবার সবার সামনে এনে হাজির করার জন্য। যেটা উল্লেখ্য এখানে সেটা হচ্ছে যে এই আইন তো আইনের পথেই চলে, কিন্তু যা যা আইনের জন্য অনেক ইনগ্রেডিয়েন্টসের দরকার হয়। প্রামাণ্য দলিল ছাড়া আইনের কিন্তু হাত পা বাঁধা। আইনের প্রধান বিষয় যেটা সেটা হচ্ছে যাকে বলা হয় তথ্য প্রমাণ বা এভিডেন্স। এভিডেন্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আইনে কোনো কিছু প্রমাণ করার জন্য বা প্রমাণিত করার জন্য সবার আগে যেটা অগ্রণী ভূমিকা গ্রহণ করে সেটা হচ্ছে এই ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে এভিডেন্স বা তথ্য প্রমাণ। এবার তথ্য প্রমাণের বিভিন্ন দিক আছে এবং তথ্য প্রমাণের বিভিন্ন রকম আছে। সেই রকমের মধ্যে যেমন ধরা যেতে পারে প্রাইমারি এভিডেন্স, কোনোটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স, ইনডাইরেক্ট এভিডেন্স, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। এই যে এভিডেন্সগুলো রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এই মামলার ক্ষেত্রে যেটা, সেখানে যেমন যেহেতু একটা মার্ডার এবং রেপ এর ঘটনা ঘটেছে, সেখানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেটা কিন্তু লোপাটের একটা অভিযোগ উঠেছে এই ঘটনার ক্ষেত্রে। শুধু উঠেছে নয়, যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে যে আহ, মানে অত্যন্ত সংবেদনশীল একটা ভূমিকা থাকা উচিত ছিল প্রশাসনের। প্রশাসন হয়তো সেই সংবেদনশীল ভূমিকাটা সঠিকভাবে পালন করে উঠতে পারেননি। কারণ যে সময়ে এই ঘটনাটা ঘটেছে, এই হত্যা এবং ধর্ষণের ঘটনাটা যে সময়টা ঘটেছে তার ঠিক পরবর্তী মুহূর্তে যেখানে দেখা গেছে যে ওই আহ, যে অকুস্থল যাকে বলে, সেই অকুস্থলের মধ্যে বেশ কিছু আননোন পার্সন, অজানা কিছু লোকজন তারা সেখানে ঘোরাঘুরি করেছে। অকুস্থলের মধ্যে যেখানে কিনা পুলিশের ব্যারিকেড করে ঘিরে দেওয়া উচিত ছিল, সেই জায়গাটা সময় মতন ঘিরে দেওয়া হয়নি। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে তার পাশেই নাকি বাথরুম তৈরির জন্য একটা হয়েছিল, একটা নির্মাণ কার্য শুরু হয়েছিল। এই বাথরুম তৈরি করার ওখানে এই মুহূর্তে সেই মুহূর্তে কি প্রয়োজনীয়তা এলো সেটা বোঝা গেল না। পিডাব্লিউডির যে ওখানে একটা হস্তক্ষেপ থাকা উচিত বা পিডাব্লিউডির যে অর্ডার থাকা উচিত, পুলিশ সেই অর্ডারটাকে কেন দেখলো না এবং পুলিশ সেটাকে কেন বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করলো না, সেইগুলো নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। আজও সেই প্রশ্নচিহ্নগুলো রয়েছে। এমতো অবস্থায় যখন কেসটা কোর্টে গেল, তখন কোর্টের তরফ থেকে যা ভূমিকা গ্রহণ করা হয়েছে সেটা খুবই উল্লেখযোগ্য এবং সেখানে বারবার আমাদের স্যালুট করতে হয়, বিশেষত সুপ্রিম কোর্টকে। কারণ সুপ্রিম কোর্ট নিজেই এইটা প্রথমে তো ট্রায়াল কোর্টে যায়, ট্রায়াল কোর্টের পর থেকে সেখান থেকে চলে যায় হচ্ছে হাইকোর্টে, এবং হাইকোর্ট থেকে যখন সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই হাইকোর্ট থেকে এই মামলার অবস্থা বিশেষে সুপ্রিম কোর্ট কিন্তু সুমোটো অ্যাকশন নেয়। তারা স্বতঃস্ফূর্তভাবে এই মামলাটিকে গ্রহণ করে এবং সেই মামলাটিকে চালিয়ে যাওয়ার জন্য সিবিআইকে অনুমতি দেয়। পুলিশের কাছ থেকে কেসটা তুলে নিয়ে সিবিআইকে দিয়ে সেটার তদন্তভার সিবিআইয়ের ওপরে ন্যস্ত করা হয় এবং সিবিআই যথাযথভাবে তদন্তও শুরু করে। সেই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু তারপরে যেটা আকস্মিকভাবে দেখা গেল, এখানে প্রাথমিকভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, তিনি কিনা এই মামলার আইনজীবী হিসেবে ছিলেন একসময়। তার পরবর্তীকালে আইনজীবী বৃন্দা গ্রোভার, বর্ষিয়ান আইনজীবী, এবং তার যে অ্যাসোসিয়েটস, তারাও এই আইনি পদক্ষেপ করে। তিনি প্রোবোনো মেথডে এটা বিনা পয়সায় এবং সব রকমভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসেন এবং ভিকটিমের পাশে থাকেন। এটাও খুবই উল্লেখযোগ্য ভূমিকা তিনি দেখিয়েছেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেগুলো দেখা গেল সেটা হচ্ছে যে সিবিআই যে তদন্ত করছিল বা করছে এখনো পর্যন্ত, এবং যার পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত চার্জশিট হলো না, সেই চার্জশিট না হওয়ার কারণে যেটা দেখানো হচ্ছে যে প্রাইমারি এভিডেন্সের হয়তো কিছু অবলুপ্তি হয়েছে বা প্রাইমারি এভিডেন্স হয়তো সেখানে নেই। এইটার একটা জায়গা তুলে ধরে সে একটা রহস্যময় পরিবেশ, সেই কারণে সিবিআই এখনো পর্যন্ত যথাযথভাবে চার্জশিট তৈরি করে উঠতে পারেনি। কিন্তু এই এক্সকিউজ দিয়ে মামলাটাকে ত্বরান্বিত করা তো দূরস্থ,
মামলা কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং মামলার যা মেরিট তা ধীরে ধীরে নষ্ট হওয়ার পথে। সম্ভবত সেই কারণেই বা অন্য কোনো কারণ হতে পারে, যেক্ষেত্রে সাংবাদিক যে হয়েছে, সাংবাদিকদের সামনে মাননীয়া বৃন্দা গ্রোভার মহাশয়া তিনি বলেছেন, কিন্তু সরাসরি উল্লেখ করে তুলে ধরেছেন যে দেয়ার আর সাম ইন্টারফিয়ারেন্সেস as well as some circumstances due to which I have to resign from this case. তাহলে ওই কেসটা থেকে তিনি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এই একটা মানে এই দুটো তিনটে কারণবশত। এই দুটো তিনটে কারণ নয়, একটা হচ্ছে সার্কামস্টেন্সিয়াল প্রবলেম আর একটা বলছে ইন্টারভেনশন। কিসের ইন্টারভেনশন, কার ইন্টারভেনশন, এই প্রশ্ন কিন্তু থেকে যায় এখানে। তার মানে কি এর পেছনে কোনো পাওয়ার কাজ করছে? পাওয়ার বলতে কোন পাওয়ার? তাহলে এখানে কি কোনো রাজনৈতিক শক্তি কাজ করছে? যদি রাজনৈতিক শক্তি কাজ করে থাকে তাহলে তারা কারা? এই রাজনৈতিক মদতপুষ্ট যে সমস্ত দুষ্কৃতীরা যারা সেই দিন মানে যারা সেই দিনের পরবর্তী ক্ষেত্রে ওই অকুস্থলে ভাঙচুর করা, সেখানে একটা অশান্তির পরিবেশ তৈরি করা বা ওখান থেকে যে সমস্ত তথ্য প্রমাণ লোপাটের প্রচেষ্টা করেছিল তারা, নাকি এখানে আরো কোনো শক্ত হাত বা অন্য কোনো মাথা কাজ করছে? এটা এই যে প্রশ্নচিহ্নগুলো রয়েছে। এবার আসে আইনের বিষয়বস্তুতে। আইনের ক্ষেত্রে যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে যতক্ষণ না চার্জশিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেক্ষেত্রে মাননীয় আদালতের বা সুপ্রিম কোর্টের সেই অর্থে করার কিছু নেই। যেভাবে প্রসেস আছে সেই প্রসেসেই এগোতে হবে। স্টেপ বাই স্টেপ প্রসেস অনুযায়ী এগিয়ে যাওয়া দরকার এবং সেইভাবে এগোতে হবে। এখন বর্তমানে যেহেতু আইনজীবী বদলের একটা প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, তাহলে সুতরাং বৃন্দা গ্রোভার যদি ছেড়ে দেন, উনি যদি এই মামলাটি আর হাতে না রাখতে চান, তাহলে তার পরিবর্তে নতুন যিনি আইনজীবী আসবেন তাকে এই মুহূর্তে সেটা তুলে নিতে হবে হাতে এবং যা যা ব্যবস্থা করা সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। এটা একটা জিনিস। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ওই তথ্য প্রমাণের বিষয়টিকে সিবিআই তো আগেই জানতো যে তথ্য প্রমাণ যদি লোপাট হয়ে থাকে বা তথ্য প্রমাণ যদি না থেকে থাকে, তাহলে তার থেকে কি করে কি করা যায় সেটা সিবিআই এর জানা ছিল। কারণ সিবিআই এর আগে এই ধরনের অনেক ধরনের কেস তারা হ্যান্ডেল করেছে, তারা অনেক বেশি দক্ষ এই সমস্ত বিষয়ে। তো তাদের মানে 360 ডিগ্রি যে অ্যাঙ্গেলে তারা চিন্তাভাবনা করেন এবং তারা যেভাবে আর কি পরীক্ষা নিরীক্ষা তাদের যে ব্যবস্থাপনা আছে বা ফরেন্সিক, এখন তো অনেক এগিয়ে গেছে ফরেন্সিক সায়েন্স। তো সুতরাং ফরেন্সিক সায়েন্সকে কাজে লাগিয়ে কিভাবে কি করা যায়, কিভাবে তো সেই তথ্য প্রমাণকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করে সেগুলোকে তথ্য প্রমাণ হিসেবে এস্টাবলিশ করা যায়, সেগুলো তাদের দেখা উচিত এবং সেগুলো নিয়ে করা উচিত। তো আমার মনে হয় সেটা হচ্ছে সিবিআই এর এখানে এই মুহূর্তে আরো দক্ষতার সঙ্গে এই জিনিসটাকে দেখে নেওয়া উচিত, যাতে করে কিনা চার্জশিটটা মানে যত শীঘ্রই সম্ভব কোর্টে পেশ করা যায়। কারণ চার্জশিট যদি পেশ না করা যায় তাহলে ট্রায়াল কোর্টে কিন্তু কোনোদিনই বিচার ত্বরান্বিত করা সম্ভব নয় বা আসামিকে দোষী সাব্যস্ত করাও সম্ভব নয়। চার্জশিটের উপরে কিন্তু নির্ভর করে অনেক কিছুই, যে যিনি কিনা অ্যাকিউজড আছেন তিনি ওয়েদার হি ক্যান বি কনভিক্টেড অর নট, তাকে কনভিক্ট করা যাবে, দোষী সাব্যস্ত করা যাবে কি যাবে না, এটা কিন্তু চার্জশিটের অনেক বিষয়ের উপরে নির্ভর করে। তো সুতরাং এবং তথ্য প্রমাণ যা কিছু আছে সেগুলো সমস্ত চার্জশিটে ব্যাখ্যা করা হয়, কিভাবে কি হয়েছে না হয়েছে এগুলো ব্যাখ্যা করা হয়। সুতরাং সেই জিনিস যদি দেরিতে আসে অটোমেটিক্যালি এই যে মামলার যে ফলাফল সেও ধীরগতি সম্পন্ন হয়ে যাবে, এটা তো বলা বাহুল্য। এই হলো মোটামুটি বিষয়। আমি এবার একটু গৌতম সর্দারের কাছে আসব। যে দাদা, তথ্য প্রমাণ লোপাটের একটা যে অভিযোগের ভিত্তিতে এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে, সিবিআই গ্রেপ্তার করেছে, এবং যে তথ্য প্রমাণ এখনো পর্যন্ত সঠিকভাবে পেশ করতে না পারার কারণেই চার্জশিট দেওয়া যায়নি এবং এরা জামিন পেয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই তথ্য প্রমাণের বিষয়ে আরো তো বেশ কিছু নাম উঠে এসছে, যেখানে আমরা দেখেছি যে পোস্টমর্টেম রিপোর্ট, যখন পুলিশ পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করেছে তখন সেখানে 4 জন ডাক্তার তারা সই করেছিলেন
এবং যখন ওই যেটা ভাস্কর বাবু বললেন, ভাস্করদা, যে সেমিনার হল যে সময়টা ভাঙা হয়েছিল তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্য নেই, সেখানেও 4জন জুনিয়র ডাক্তার যারা আন্দোলনের মুখ ছিলেন তারা সই করেছিলেন। দেখা যাচ্ছে সিবিআই এদেরকে কখনোই এদেরকে অভিযুক্ত করেনি বা এদেরকে কাস্টাডিতে নেওয়ার চেষ্টা করেনি বা এদের উপরে কোনো রকম সন্দেহের তীর যায়নি। এটা কি তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে একটা বড়সড় একটা ফাঁক রেখে দেওয়া হচ্ছে না, যার ফলে এরাও বেরিয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে? কি বলবেন? দেখুন, আপনি যেটা বলেছেন ঠিকঠাকই বলেছেন, এবং ভাস্করদা তো অনেকটাই বললেন আরজিকর ঘটনা সম্পর্কে। আমাদের রাজ্যে এমনি রেপের সংখ্যা বাড়ছে যত দিন যাচ্ছে, কারণ এর আগে কুলতলিরও একটা ঘটনা ঘটেছিল, যার বিচার 61 দিনে দেখিয়ে রাজ্য একটা ক্যালিবার দেখানোর চেষ্টা করলেন। তো তাতে একটা বাচ্চা ছেলে, সে দোষী সাব্যস্ত, এটা ঠিকই, ও করেওছে, শাস্তি দিয়েছে, এটা ধন্যবাদ মমতা ব্যানার্জিকে। কিন্তু আরজিকর কাণ্ডে উনি যেটা করলেন কি হলো, যে হসপিটাল প্রেমিসেসের মধ্যে একজন লেডি ডক্টর তিনি ধর্ষিত হলেন, এবং তার যে স্পাম পাওয়া গেল প্রায় 150 গ্রামের মতো, যেটা 15-20 জন মতো মানুষ। এটা নিয়ে তো একটা বিতর্ক তৈরি হয়েছে, এবং এটা যে একটা অপপ্রচার অভিযোগ, সেটাও সিবিআই তার তথ্য প্রমাণের মধ্যে দিয়ে সেটা তুলে ধরেছে। এরকম কিছু ঘটেনি? পোস্টমর্টম রিপোর্টেও কিছু আছে? বলছি তো এগুলো নিয়ে এলেন। পোস্টমর্টমটাও সাথে সাথে কিন্তু হয়নি, তখন করতে দেবে না বলা হয়েছিল, এবং 5 দিনের মধ্যেই ওই হসপিটালের ভেতরে 150 থেকে 200 লোক ঢুকে রাতারাতি ভাঙচুর স্টার্ট করলো কেন? আর এই যে ভাঙচুরটা হচ্ছে, হ্যাঁ, এটার খবর কি আগে থেকে পুলিশের কাছে ছিল না? যখন এই জটলাটা হচ্ছে আন্দোলনের সময়, এই ভাঙবে, এই তথ্য বা এই পুলিশের কাছে থাকছে না, এটা অবিশ্বাস্য। আর পুলিশ মন্ত্রী আমাদের এই রাজ্যে রয়েছেন মমতা ব্যানার্জি নিজেই, এবং যারা যারা এখানে অভিযুক্ত, এক হচ্ছে আমাদের ওসি যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, এরা দুজনেই মমতা ব্যানার্জির কাছের লোক ছিলেন। আজকের বলির বাগড়া কে হচ্ছে একটা সিভিক ভলেন্টিয়ার, যে কিনা বড়বাবুদের কথা শুনে লেবারের কাজ করে, যে ওয়েটারের কাজ করে, তাকে আজকে প্রজেক্ট করে দিয়েছে কি না ওই ব্যাংক অপারেশনের মতো, তার উপর অপারেশন করে তাকে পানিশমেন্ট দিয়ে সমাজকে দেখিয়ে দেবে কি দেখুন আমরা যে ঘটনা ঘটেছে তাতে শাস্তি পাইয়ে আমরা ন্যায় বিচার করে দিলাম। কিন্তু সত্যি কি তাই? আসল যারা কালপ্রিট তারা কি ধরা পড়েছে, না তাদেরকে নিয়ে বিচার হচ্ছে? আজকের সিবিআই এসছেন, এসে বলছে আমি তথ্য প্রমাণ পাচ্ছি না, 90 দিন হয়ে গেল, কারণ নামে এখনো চার্জশিট পেশ করতে পারলেন না। তাহলে যে ইনভেস্টিগেশন স্টার্ট হবে একদম ইনস্ট্যান্ট, তো 5 দিন কেটে যাওয়ার পর সিবিআই পেয়েছে হাতে ইনভেস্টিগেশনের সময়। তো এই 5 দিনে মেন কাজটা ছিল কিন্তু স্টেট পুলিশের হাতে, কলকাতা পুলিশের হাতে। ওরা ওই টাইমটা কি করলেন, কি তথ্য কালেকশন করে সিবিআই হাতে তুলে দিলেন? তো সিবিআই তো মানে গাছের মাঝখান থেকে ইনভেস্টিগেশন শুরু করলেন, গোড়াতে কি ঢুকতে পেরেছেন? গোড়াতে ঢুকতে পারেননি। আজকের এই যে বিচার ব্যবস্থা যেটা দাঁড়াবে, টোটালটা তো এভিডেন্সের ওপর। তা এই এভিডেন্সগুলো কালেকশন করবেটা কি? ইনভেস্টিগেশন অথরিটি। তো স্টেট ইনভেস্টিগেশন অথরিটির হচ্ছে প্রাথমিক কাজ ছিল ইনভেস্টিগেশনে গিয়ে তথ্য কালেক্ট করা। তো সেখানে তো ওনারা খোকলা করে দিয়েছে, ওরা মানে সোজা পথে না করে বাঁকা পথে করেছে, তার প্রমাণ আমরা দিতে পারবো না। তো সেহেতু সরাসরি আমরা কিছু বলতেও পারবো না, বললেও তারা অস্বীকার করবে। কিন্তু আমরা বুঝতে পারছি কি ঘটছে, কিন্তু আমরা বলতে পারছি না। তো ওরাও জানে যা করার আমরা করে দিয়েছি, আর এখন যত যাই কিছু হোক মেন জায়গা কেউ নাড়াতে পারবে না। কেন না, এই যে ভাস্করদা নিজেই বললেন যে এই ইনভেস্টিগেশন টাইমে বাথরুম করার কি দরকার ছিল, বা এই 150-200 জন ওখানে লোক যে ভাঙচুর করলো, কোথা থেকে এলো এই লোকজন? ইনস্ট্যান্ট এসে ভাঙচুর শুরু করে দিল। এগুলো কিন্তু কোশ্চেন মার্ক থেকেই যাচ্ছে। আজকের কেউ একজন শাস্তি পাবে আরজিকর কাণ্ডে, কিন্তু সেটা কি ন্যায় বিচারের ফলেই পেল, না তার উপরও অন্যায় বিচার করেই তাকে শাস্তি দেওয়া হলো? লোক দৃষ্টিতে নিয়ে আসা হলো আরজিকর কাণ্ডে আমরা শাস্তি দিলাম, তাড়াতাড়ি বিচার পাইয়ে দিলাম, সুবিচার দিলাম। বাস্তব কি সত্য সেটাই? হয়তো সে হলো আরেকটা ধনঞ্জয় কাণ্ডের মতো না ঘটে যায়। তো বেশি কিছু বলার তো আমার নেই, কারণ বিচার ব্যবস্থার মতোই চলবে। তো বিচারকরাও চেষ্টা করছেন সুবিচার দেওয়ার জন্য, এবং আমার কাছে যতটা খবর আছে, যেহেতু ট্রায়াল পিরিয়ড, তো সব কথা বাইরে বলা যায় না, তাও যতটুকু খবর আছে
যে সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ার ছিল, তার হয়ে তো মনে হয় কোনো লয়ার দিতে পারেননি, সরকারি আইনজীবী তার জন্য দেখছেন লিগাল এডের মাধ্যমে। কিন্তু যে এভিডেন্স হচ্ছে সেটা স্বচ্ছ হচ্ছে তো। তো কারণ এই এভিডেন্স করতে গেলে যে অপরাধী, তারও সুযোগ দেওয়া উচিত যে তার সুবিচার পাওয়ার জন্য, এবং তার লয়ারকে সুযোগ দেওয়া উচিত যে যদি সে বাস্তবিক অপরাধ না করে থাকে তার জন্য ক্রস এক্সামিন করার জন্য। সেই সব সুযোগ কি তাকে দেওয়া হচ্ছে? তো তাকে দেওয়া যদি না হয়ে থাকে তাহলে তাহলে ধরে নেওয়া হবে যে তার উপর ইনজাস্টিস হচ্ছে। তো সুবিচার পাইয়ে দিতে গিয়ে অন্য একজনের উপর অন্যায় কাজ হচ্ছে। মেন কালপ্রিট যারা, তাদের কি ধরতে পেরেছে? আজকের অনেক কিছুই আমরা শুনছি, দেখুন তথ্য প্রমাণ লোপায়, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকের আমরা দেখুন, ওই যে স্পট থেকে একটা ব্লুটুথ পাওয়া গেছে, সেই ব্লুটুথে হচ্ছে সঞ্জয় রায়ের কানেক্ট হয়েছে, এইটা একটা রয়েছে। কিন্তু ডাইরেক্ট কোনো এভিডেন্স আমরা এক্ষুনি পাচ্ছি না, শুধু এইটুকুর ওপর ভিত্তি করেই বলছে ও অ্যালিগেশন। এটা কিভাবে হলো, কিভাবে গেল, এখন আর অনুমান করার জায়গা নেই, কারণ অনুমানের ওপর কিছু দাঁড়াবে না। এরকমও খবর আছে পুলিশ নাকি জোর করে সঞ্জয়ের মাথা থেকে চুল ছিঁড়ে নিয়ে চলে গেছে ডিএনএ টেস্টের জন্য, ঠিক আছে না? তো এই রকম জিনিসগুলো যে ঘটছে, যেগুলো ভেতরের খবর আমরা পাচ্ছি, তো সেগুলো কি রূপরেখা নিচ্ছে? আজকের দেখুন ইনভেস্টিগেশন পিরিয়ডে কি হচ্ছে কি না হচ্ছে আমরা সকলে জানবো না, যারা করছে তারাই জানে। তো স্টেট পুলিশের হাতে প্রাথমিক ডিউটি ছিল, যে প্রথম 5 দিন ডিউটি ছিল, সেই ডিউটিতে ওরা কি পালন করেছিল সেইটার উপর বেশ, কারণ সিবিআই যখনই ইনভেস্টিগেশন হাতে নিয়েছে তখন তো সে প্রাথমিকভাবে এসে স্টেট পুলিশের থেকে তথ্য নেবে যে তোমরা কি করেছো, কোথায় কি হয়েছো, তার উপর ভিত্তি করে ও এবার প্রসিডিং, তার ইনভেস্টিগেশন প্রসিডিংটা এগোবে। তো তাহলে সেই জায়গাটাই যদি ফাঁক থেকে থাকে, তাহলে তার উপর যতই ইনভেস্টিগেশনের রূপরেখা আনার চেষ্টা করুক না কেন, সে কি পেরে উঠবে? স্বাভাবিক কারণে তার ডিলে হচ্ছে, সে সঠিক জায়গায় ঢুকতে পারছে না, কারণ সেই ঢোকার জায়গাটা বন্ধ হয়ে গেছে। কারণ যদি 150-200 জন গিয়ে ভাঙচুর করে, সেখানে আর এভিডেন্স পাওয়ার মতো জায়গা রাখে? তো এখানে দাদা একটা প্রশ্ন তো উঠতেই পারে যে যে সিবিআই যদি দেখা যায় যে সিবিআই কে কলকাতা পুলিশ সঠিক তথ্য প্রমাণ দেয়নি বা ডিস্ট্রয়েড করে ফেলেছে, সিবিআই কি তো বারবার সুপ্রিম কোর্টে গিয়ে স্ট্যাটাস কো জমা দিচ্ছে, সেখানে বারবার সেখানে গিয়ে সিবিআই তার হলফনামা, সেখানে কি এই কথাগুলো সিবিআই উল্লেখ করতে পারে না? কেন উল্লেখ করছে না? দেখুন সিবিআই ইনভেস্টিগেশনের সাথে তো আমরা নেই, তার পরিস্থিতি আমরা উপলব্ধি করতে পারছি না। তো আমরা যতটুকুনি বাইরে থেকে জানছি মিডিয়ার মাধ্যমে, আমরা তার উপর পর্যালোচনা করেই বলছি। তো এটা দেখুন, আমরা তো মামলাই করি কোর্টে, আমরা মামলা করি কেস ডায়েরি দেখার পর। তো ইনভেস্টিগেশন হয়ে কে কি স্টেটমেন্ট দিল, তারা ইনভেস্টিগেশনের সময় কি কি সিজ করলো, স্পট ভেরিফিকেশনে গিয়ে কি পেলো, তার উপর ভিত্তি করে আমরা মামলা এস্টাবলিশ করতে পারি। তো যারা সাক্ষী দিচ্ছে, ডিরেক্ট আই উইটনেস না থাকলে, এই যে ভাস্করদা বলছেন সার্কামস্টেন্স যে এভিডেন্সের কথা, সেই সার্কামস্টেন্স এভিডেন্স যদি ক্লিয়ার না থাকে, তো তাহলে সেই ঝাপসা জায়গা থেকেই তাহলে তাকে পানিশমেন্ট করবে। তো সেটা ক্লিয়ার হচ্ছে না। এখন সিবিআই দেখুন পুরোটা তো খোলাখুলি বলতে গেলে তার গাড়েই তো এখন সব বুমেরাং হয়ে চলে আসছে। মানে এখন যা ভুল হবে, যা কিছু হবে, দোষ সব যাবে সিবিআই এর ঘাড়ে, যে সিবিআই কিছু করতে পারলো না। একটা সেন্ট্রাল এজেন্সি যার এত টেকনোলজি, এত সাপোর্ট, এত তাদের টিম ওয়ার্ক, কিন্তু ওরা ইনভেস্টিগেশনে ব্যর্থ। এটা তো এখন বুমেরাং তৈরি করে দিচ্ছে। কিন্তু বুমেরাং করতে গেলে গোড়ার জায়গায় যে মেরে দেওয়া হয়েছে সেটা কি কেউ উপলব্ধি করছে? সেটা মুখ ফুটে হয়তো বলতেও পারছে না। এবারে দেখুন তাদের ইনভেস্টিগেশন প্রসিডিং, এখন তারা কিভাবে করছে না করছে সবটা আমার পক্ষে বলা সম্ভব না। তো দেখা যাক, এখন লেটস সি, এখনো চলছে তদন্ত, বিচারও চলছে। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে পর্যন্ত বিচারের কিন্তু অনেকটা এগিয়ে গেছে আমার কাছে যতটা তথ্য বা খবর আছে। আমরা হেয়ারসি এভিডেন্স আমাদের কাছে, আমরা শুনে বলছি, দেখে বলছি মিডিয়ার মাধ্যমে। তো দেখা যাক, লেটস সি, আমরা সবাই দেখতে পাবো যেটা হবে। আমি গৌতম এই ভাস্কর বাবুর কাছে একটা প্রশ্ন রাখবো যে সিবিআই তদন্ত এর আগেও বিভিন্ন বিষয়, সারদা কাণ্ড থেকে নারদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সিবিআই তদন্ত হয়েছে, এবং সব জায়গায় একটা কথা বারবার হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট। সারদাতেও সেই লাল ডায়েরি হারিয়ে গেল, তার সেই কারণে আর সারদার কারোকে অ্যাকিউজ করা গেল না, অ্যাকিউজরা সব জামিন নিয়ে বেরিয়ে গেল। এবং রিসেন্ট আমরা দেখছি টেট দুর্নীতি মামলায় সেখানেও সমস্ত রাঘব বোয়ালরা
তারা জামিন পাচ্ছে, একমাত্র পার্থ চ্যাটার্জি এখনো পাননি, কিন্তু আশা করা যাচ্ছে তিনিও পেয়ে যাবেন। তো সিবিআই এর যদি এইরকম হাল হয়, তাহলে বারবার হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই এনকোয়ারি চাই, এই কথা মানুষ তাহলে কোন এজেন্সির ওপর ভরসা করবে? স্টেটের ওপর ভরসা করা যাচ্ছে না, সেন্ট্রালের ওপর ভরসা করা যাচ্ছে না, তাহলে মানুষ কার ওপরে ভরসা করবে? কি বলবে? দেখুন, এই মানুষের যে ভরসার জায়গাটা, মানুষ যদি মনে করেন যে না, অ্যাকিউজডকে তুলে নিয়ে গেল পুলিশ বলুন বা অন্য কোনো এজেন্সি, সিবিআই বলুন বা অন্য যে কোনো এজেন্সি, তারা কোনো ব্যক্তি যিনি কিনা অ্যাকিউজ তাকে তুলে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তাকে কাস্টাডিতে নেওয়া হলো, কিন্তু কাস্টাডিতে নেওয়ার পরে তিনি বেল পেয়ে গেলেন কোনো কারণে। তো যদি বেল পেয়ে যান, তার মানেই মানুষের অমনি সঙ্গে সঙ্গে আশা ভরসা সব কোর্টের ওপর থেকে উঠে গেল, যে না তাহলে আদালত, বিচার ব্যবস্থা এই বুঝি আর নেই, সব বুঝি শেষ, কারণ তাহলে ছাড়াটা পেল কি করে? কিন্তু এই ঘটনাটা কিন্তু সত্যি নয়। অর্থাৎ এখানে একটা বোঝার জিনিস আছে। বিষয়টা হচ্ছে যে বেল পাওয়া মানে জামিন পাওয়াটা কিন্তু যে কোনো অ্যাকিউজডের একটা অধিকার। তিনি কিন্তু সেটা পেতে পারেন মানে অন দ্য বেসিস অফ সার্কামস্টেন্সেস, অন দ্য বেসিস অফ এভিডেন্সেস, এবং না, কোশ্চেনটা অন্য ছিল। কোশ্চেনটা হচ্ছে যে আমরা স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির ওপর ভরসা করে আমরা সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেশন চাইছি কোর্টের একদম। কাছে, কিন্তু সেন্ট্রাল এজেন্সিও এসে মানে সেই সঠিক ইনভেস্টিগেশন করে সেটা আমি বুঝতে তথ্য পেরেছি। দিতে পারছে না। না, সেই মানে জায়গায় যেমন সারদার লাল ডায়েরি পেল না, হুম, বা এই যে টেটের এতে গিয়েও তথ্য প্রমাণ লোপাটের কথা, ঠিক। আজকের আরজি করে এসেও তথ্য প্রমাণ লোপাটের কথা। তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার পর ভয়ের কারণেই তো আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাইছি, কিন্তু সিবিআই এসেও সেই ইনভেস্টিগেশনের ফলস্বরূপ কিছু দিতে পারছে না, না, সেও ব্যর্থ হচ্ছে। তাহলে আমরা কার উপর ভরসা করব? একদম এটাই হচ্ছে কথা। নিশ্চয়ই, কিন্তু বিষয়বস্তুটা যেটা সেইটা বলতে গিয়ে তার একটা অবতারণার ক্ষেত্রে এটা বলছি আর কি, যে এই যে জামিন না পাওয়া বা জামিন পেয়ে গেল মানেই যে বিচার ব্যবস্থার ত্রুটি, বা সেক্ষেত্রে বিচার ব্যবস্থা মানে বিচার আর হলো না, এই কথাটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ যিনি জামিন পাচ্ছেন, দেখতে হবে যে তার জামিন পাওয়ার অধিকার আছে কিনা। কোর্ট যদি মনে করেন যে না, এই ব্যক্তির জামিন পাওয়ার অধিকার আছে বা এই সার্কামস্টেন্সে বা এই সিচুয়েশনে তাকে জামিন দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু কোর্ট সেই জামিনটা তাকে দিতে বাধ্য বা দেবেন, সেটা কিন্তু তার অধিকার। এটা একটা পার্ট। এইবার আসি আমি যে প্রশ্নটা আপনি সুভাষিস দা করলেন আমাকে, সেই প্রশ্নের ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে যে সেন্ট্রাল এজেন্সিও তো এজেন্সি। তারা দিল্লি থেকে এসে কোনো স্টেটে এসে কাজ করেন। যখন তারা কোনো স্টেটে গিয়ে কাজ করেন, তখন সেই স্টেটের পুলিশ হচ্ছে সমস্ত কিছু মানে তদন্তভার তাদের উপরে ন্যস্ত থাকে, প্রাথমিক তদন্তভার। এবং প্রাথমিক তদন্তভার যেহেতু স্টেট পুলিশ পুরোটাই মানে দেখেন আর কি, দেখভাল করেন, সেই জন্য তাদের কাছে অনেক বেশি তথ্য প্রমাণ থাকে। এবং তাদের কথা হচ্ছে কোর্টের রায়েতেও এটা বলা আছে। এবং এছাড়াও অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত ক্ষেত্রেই এটা বলা হয় যে মানে স্টেট পুলিশ কিন্তু কোঅপারেশন রাখবে এবং সিবিআইকে সাহায্য করবে। এই সিবিআই এর সাহায্যকারী এজেন্সি হিসাবে স্টেট পুলিশের ভূমিকা কিন্তু অগ্রগণ্য এবং একটা বিরাট। এই অংশটাকে যদি আমরা ব্যতি রাখি, অর্থাৎ বাদ দিই, তাহলে কিন্তু সিবিআই এর কার্যপ্রণালী অনেক ধীরগতি সম্পন্ন হবে এবং তাদের কার্যে কিন্তু কার্য ব্যাহত হবে। এক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য সেই জন্যে সেটা হচ্ছে যে স্টেট পুলিশের উচিত হচ্ছে সিবিআইকে সাহায্য করা। কতটা সাহায্য তারা করছে বা কতটা করেছে, সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে। সেই জায়গাটা যদি না থাকে বা সেখানে যদি স্বচ্ছতার অভাব থাকে, তাহলে কিন্তু সিবিআইয়ের পক্ষে একা কাজ করে এই তথ্য প্রমাণকে সামনে আনা সম্ভব নয়। ফলে বিচার্য বিষয় থেকে দূরে সরে যেতে হবে। সুতরাং সিবিআই যে এর আগের যা তদন্ত করেছে, যে তদন্তভার তাদের উপর ন্যস্ত করা হয়েছিল, অর্থাৎ ওই সারদা বলুন, নারদা বলুন, বা এই জাতীয় টেট দুর্নীতি বলুন, এই যে সমস্ত তদন্তভারগুলো সিবিআই নিয়েছিল বা সেই অনুযায়ী কাজ করেছিল, সেখানে তারা কিন্তু প্রত্যেকবারই এই অভিযোগ সামনে এনেছে যে তদন্তর ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রেই তারা হতাশ হয়েছে, এই কারণে যে তথ্য প্রমাণ বিনষ্ট হয়ে গেছে। এমনকি পুলিশের কাস্টাডিতে থাকা তথ্য প্রমাণও বিনষ্ট হয়েছে, এ কথাও বলেছে। এবং শুধু তাই নয়, সেখানে সহযোগিতার যে হাত, সেটা সব জায়গায় কিন্তু বাড়ানো হয়েছে, এমনটা নয়। ফলে সেই অভিযোগগুলো কিন্তু সামনে এসেছে।
শুধুমাত্র একতরফা কোনো এজেন্সিকে, সে সিবিআই হোক বা পুলিশ হোক, কারোর উপরে দোষ দিয়ে বিষয়টাকে কিন্তু সম্পূর্ণভাবে দেখা ঠিক হবে না। সুতরাং সিবিআইকে দেখতে হবে এই হিসাবে যে তাকে তার দিক থেকে যদি কোনো কর্তব্যকর্মে গাফিলতি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা সিবিআই এর একটা ডিফল্ট। কিন্তু আদারওয়াইজ যদি দেখা যায় যে স্টেট পুলিশ তাদেরকে সঠিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেননি বা দেননি, বা কোঅপারেশনে কোথাও কোনো গলদ ছিল, তাহলে সেই জায়গাটায় কিন্তু স্বচ্ছতা আনার জন্য প্রচেষ্টা নিতে হবে। এটা কিন্তু দেখার বিষয়বস্তু। আমরা একদম শেষ পর্যায়ে শেষ প্রশ্ন, যেটা মাননীয় গৌতম সর্দারের কাছে থাকবে। দাদা, একটু যদি ব্যাখ্যা করে দেন যে এই মুহূর্তে অভয়া কাণ্ডের যেভাবে চলছে, যেভাবে দুজন মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের একটা মারাত্মক অভিযোগ ছিল, সেই তথ্য প্রমাণ লোপাটি যদি হয়ে যায় তাহলে সঞ্জয় রায়কে কিসের ভিত্তিতে আগামী দিনে কঠিন সাজা শোনানো যেতে পারে? তারও তো তখন আইনজীবী বলবেন যেখানে তথ্য প্রমাণই লোপাট হয়ে গেছে সেখানে কোন তথ্যের ভিত্তিতে আমাদের ক্লায়েন্টকে আপনারা সাজা দিতে যাচ্ছেন, এই প্রশ্নটা কি উঠবে না? দেখুন, বিচার তো চলছে, চার্জশিট তো দিয়েছে, এখন এভিডেন্স চলছে। তো এভিডেন্সে ওকে ক্রস করার সুযোগ দেওয়া হচ্ছে না। ডিরেক্ট কোনো প্রমাণ কিন্তু নেই আমার কাছে, যতটা তথ্য আছে ডিরেক্ট প্রমাণ নেই। প্রমাণ একটাই আছে, ব্লুটুথ ওখান থেকে পাওয়া গেছে, যেটা ওর সাথে কানেক্ট হয়েছে, এটাই প্রমাণ রয়েছে। এবং দেহরস মিলে এটা শোনা যাচ্ছে। এখন দেখুন, এই সার্কামস্টেন্স এভিডেন্সগুলো কতটা ম্যাচ করে তার উপর ডিপেন্ড করেই আর কি হবে। এখন আমি তো কেস ডায়েরি পুরোটা দেখিনি বা স্টাডি করিনি, যা শুনছি দেখছি তার উপর। এখন যতক্ষণ না পুরো এই বিচার ব্যবস্থার প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ বলা মুশকিল। কিন্তু যদি কানেকশন থাকে, এই যে ধরুন এই দেহরসের ব্যাপারটা বা চুল নিয়ে গিয়ে ডিএনএর যে ব্যাপারটা বা ব্লুটুথটাও পাওয়া গেছে, দেখুন একদম কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া গেল, এই বিষয়ে ভিত্তি করেই হয়তো ওকে সাজাটা দেবে। আরও যারা ছিল সেটা কিন্তু পাওয়া গেল না। সেটা যদি এই সঞ্জয় বলে দেয়, নিশ্চয়ই সঞ্জয়ের কাছে কিছু তো ক্লু আছে, হয়তো বলছে তো পরিষ্কার বলেছে আমাকে ফাঁসানো। হ্যাঁ, কিন্তু ও যদি কিছু নাম বলে দেয় সাক্ষী হিসেবে, তাহলে তাদেরকে আবার দেওয়া যেতে পারে। আপনি বলছেন সঞ্জয়কেও সাক্ষী হিসেবে একবার তোলা হবে? তার যদি সঞ্জয় সাক্ষী হিসেবে দেয়, তাকে কিছু বলার সুযোগ দেওয়া হয়, এবং সঞ্জয় যদি এই শেষ মুহূর্তে তার জীবনের যদি তাকে চরম সাজা দেওয়া হয়, তাহলে এই শেষ মুহূর্তে যদি সত্য কথাটা আমাদের সকলের সামনে বলে যেতে পারে, তাহলে আসল পিকচারটা ক্লিয়ার হবে। কারণ সে যদি মনে করে আমাকে ফাঁসানো হয়েছে, তাহলে সে জানে রিয়েল ঘটনাটা কি ঘটেছে। তো সেইটা আমরা মনে করি ওর বলা উচিত, তো সেটা বললে বোঝা যাবে। আর ওর যদি কিছু পেয়ে থাকে তাহলে কিছুভাবে তো জড়িত নিশ্চয়ই আছে, কিন্তু আরও কারা ছিল, আরও কারা ইন্ধন জুগিয়েছে, কানেকশনটা কত দূর এগিয়ে আছে, যোগ আছে, সেটা ও ক্লিয়ার করে যদি আমাদের বলে তাহলে আমরা বুঝতে পারবো। সেটা এই মুহূর্তে যদি দেখুন যা পরিস্থিতি, যদি কিছু কানেকশন মেলে ওর সাজা নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। তাহলে শেষ মুহূর্তে যদি ও একটা ভালো কাজ করে যাওয়ার পরিকল্পনার মানসিকতা রাখে, তাহলে আমরা সবাই রিয়েল পিকচারটা পাবো। মানে একমাত্র ওই আছে যে সঠিক কথাটা বলতে পারবে। আর কিন্তু আমরা যতটা অনুমান করছি, ওসি জানে কতটা কি ঘটেছে, কি রিয়েল ঘটনা উনি জানেন, বা সন্দীপ ঘোষও জানেন, কিন্তু এরা কেউ বলবে বলে মনে হয় না। কারণ সমাজে আমরা এত বড় বড় খাদ্য দুর্নীতি, কয়লা দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, একটার পর একটা দুর্নীতি যেখানে দেখছি, এবং সারদা নারদা তো দেখেইছি। তো এই এত দুর্নীতির মধ্যে আমরা রিয়েল পিকচার দেখবো কিনা, আমরা কিন্তু স্বচ্ছতার সাথে নেই, আমরাও ঝাপসাই আছি। এতক্ষণ আমরা শুনলাম মাননীয় ভাস্কর ভট্টাচার্য এবং মাননীয় গৌতম সর্দারের অভিমত এই অভয়াকাণ্ডকে ঘিরে। আমরাও আশায় থাকব আগামী দিনে অভয়াকাণ্ডে যাতে মূল অভিযুক্তরা সঠিকভাবে সাজা পায় এবং দোষীদের চিহ্নিত করা সম্ভব হয়, যেটা মানুষের মধ্যে একটা চূড়ান্ত অনাস্থা তৈরি করছে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে। এই অনাস্থা কিন্তু শুভ নয়। আগামী দিনে এর থেকে
অনেক রকম পরিস্থিতি তৈরি হতে পারে, সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। তো আমরা চাই যে এর একটা সুষ্ঠু সমাধান এবং একটা কড়া সাজা যেন অভিযুক্তরা পায়। আজকে আমাদের আলোচনা এইটুকুই রইল। আগামী দিনে আবার নতুন আঙ্গিকে আসবো। নমস্কার, ভালো থাকবেন।